মাইক্রো প্রসেসর ইউজ করি। মাইক্রো কন্ট্রোলার হ্যাঁ, অটোমেশনের জন্য ইউজ করা হয়। অটোমেশনে কিন্তু আপনি মাইক্রো প্রসেসর ইউজ করতে পারেন। এখন মাইক্রো কন্ট্রোলার হচ্ছে আপনি স্পেসিফিক কোনো টাস্ক দিবেন ওকে, ও হচ্ছে ১ টা বা ২ টা বা হাতে গোনা কয়েকটা টাস্কের বেশি একসাথে ও করবে না। ওই টাস্কগুলো ও খুব ভালো মতো করবে। তো এখানে বোধহয় কেউ রোবোটিক্স নিয়ে কথা বলছিলেন বা আগে এই টাইপের প্রজেক্ট করছেন, এটা নিয়ে বলছেন। তো আপনারা তো মাইক্রো কন্ট্রোলার ইউজ করছেন আই থিংক। কারো কি আরডুইনো ইউজ করার এক্সাম্পল এক্সপেরিয়েন্স আছে? জি স্যার, আরডিনো ইউজ করছিলাম কিছু প্রজেক্টে। ইয়েস স্যার, আমরা আর্ডিনো দিয়ে অনেক প্রজেক্ট করছি স্যার। আরডুইনো দিয়ে অনেক প্রজেক্ট করছেন। আচ্ছা, আরডুইনো কি জিনিস? এটা কি মাইক্রো প্রসেসর না মাইক্রো কন্ট্রোলার? স্যার মাইক্রো কন্ট্রোলার বোর্ড। মাইক্রো কন্ট্রোলার বোর্ড। আরডুইনোতে আপনার কয়টা ইয়া থাকে, মানে কিন্তু না এটা আরডুইনো যদি আমি চিন্তা করি, আরডুইনোর মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারটার নাম কি? কোনটা ইউজ করছেন? উনো, ন্যানো, মেগা, কোনটা? স্যার অনু আর মেগা ইউজ করছিলাম। আচ্ছা, সার্চ দিয়ে দেখেন। আরডুইনো যে বলছেন একটা বোর্ড, সে মানে 100% রাইট। এটা একটা স্পেশালাইজড বোর্ড। বাট বোর্ডটা কিসের? ওখানে এরকম একটা চিপের মতো থাকে না? জি স্যার, একটা চিপ ছিল। যদি আমি বোর্ডটা চিন্তা করি, তারপর এখানে অনেকগুলো পিন থাকে, এখানে অনেকগুলো পিন থাকে, এদিক দিয়ে হচ্ছে পাওয়ারের একটা ইনপুট থাকে যেখান দিয়ে আপনি কানেকশন দেন। এক একটা পিনের এক একটা কাজ। যাদের বোর্ড আছে হাতে তারা এখনই চেক করতে পারেন। এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলারটা মানে আপনার উনো আর মেগার জন্য বোধহয় আলাদা, এটা একটু দেখে নেন আপনারা। তো এই মাইক্রো কন্ট্রোলারটা সাথে হচ্ছে এই আপনার এই পিন গুলা কানেক্টেড, এগুলোতে হচ্ছে আপনি ডিফারেন্ট ফাংশনালিটি বা ডিফারেন্ট কাজ করতে পারেন। এন্ড এই আমরা যখন আর্ডুইনো দিয়ে কাজ করি তখন এই যে চিপটা, এই চিপটার সাথে আমরা কি করি? এই চিপটার জন্য আমরা একটা কোড লিখি না, আমরা যে কাজ করতে চাই? জি স্যার, স্যার একটা আমরা কোড একটা কোড লিখেছি। লিখে ইনপুট দেই। আচ্ছা, কোড লিখে ইনপুট দিই। সো আমরা যে কোডটা লিখি, কোডটা কোন ল্যাঙ্গুয়েজে লিখি? সিও লেখা যায় স্যার, পাইথনও লেখা যায় স্যার, এই দুইটাই জানি স্যার। সি লেখা যায়, পাইথন লেখা যায়। স্যার আমরা নরমালি ইউটিউব থেকে কপি করে মেরে দিছিলাম স্যার আমাদের প্রজেক্টে। কপি করতে পারেন, বাট কপি করলেও বুঝে শুনে করা উচিত যে কি করতেছেন। আপনার আর্ডুইনো দিয়ে কি প্রজেক্ট রেডি করছিলেন? স্যার কেউ সকার রোবট বানাইছিল, কেউ লাইন ফলোইং রোবট বানাইছিল, কেউ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এরকম কিছু মডিউল বানাইছিল আর কি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সকার রোবট, লাইন ফলোইং রোবট, হ্যাঁ এগুলো সবগুলোই আপনার ইয়া থাকার কথা, আহ, মানে রেডিমেড কোড থাকার কথা। রেডিমেড কোড ইউজ করাটা প্রবলেম না, কিন্তু রেডিমেড কোডটা আপনি অ্যাকচুয়ালি কোডটা না বুঝলে এটা আসলে তেমন একটা লাভ নাই আর কি ইউজ করে। তো আপনার কোডটা বুঝতে হবে। এখন হ্যাঁ, সি বা পাইথনে করে। তো ইদানিং হচ্ছে আরেকটা জিনিস খুব বেশি পপুলার হচ্ছে আর্ডুইনোর জায়গায়, সেটা হচ্ছে নর্ডেনসি। রাসবেরি পাই। নাম শুনছেন? না স্যার, এটার নাম তো শুনি নাই। আচ্ছা, এটা নেক্সট ক্লাসের আগে রাসবেরি পাই নিয়ে একটু সার্চ করে দেখবেন। এটা এটা খুবই পপুলার এবং এটা একটা মিনি কম্পিউটারের মতো। এটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। সো এটা হচ্ছে মানে আমি আমার ইনিশিয়াল পয়েন্টটার ভিতরে এসে পড়তেছে আর কি, যেখানে আরডুইনো যদি আপনি চিন্তা করেন এটা একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড, আর রাসবেরি পাই হচ্ছে একটা মাইক্রো প্রসেসর বোর্ড টাইপের। কিন্তু আপনি চাইলে একটা মাইক্রো প্রসেসরকে মাইক্রো কন্ট্রোলারের যে কাজগুলো আপনি করতেছেন এগুলো অনেকগুলো কাজই আপনি মাইক্রো প্রসেসর দিয়েও করতে পারেন। কিন্তু সেটা অনেকটা মশা মারতে কামান দাগার মতো।
কারণ মাইক্রোপ্রসেসর আসলে ফাংশনালিটি আর পাওয়ার মাইক্রো কন্ট্রোলার থেকে অনেক বেশি। তো মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করব যখন আমার কোনো স্পেসিফিক কাজ, যেমন আমার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনি চাইলে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে করতে পারেন। কিন্তু সেটা তো আপনি তো প্রতিটা পয়েন্টে তো আর কম্পিউটার বসাবেন না। আপনার একটা মাইক্রো কন্ট্রোলার থাকলেই যেহেতু কাজটা হয়ে যাচ্ছে সেহেতু আমার কম্পিউটার বসানোর তো দরকার নেই। তো এখানে হচ্ছে এটা অনেকটা খরচ বাঁচানো থেকে শুরু করে আরো এফিসিয়েন্সি এইসব কথা চিন্তা করে আমরা দুইটা যেখানে যেটা অ্যাপ্লিকেশন আমরা সেখানে ওই জিনিসটা ইউজ করে থাকি। সো রাসবেরি পাই নিয়ে একটু সেলফ স্টাডি করবেন। আর হচ্ছে আরডুইনোর যে মাইক্রো কন্ট্রোলারটা, ওই মাইক্রো কন্ট্রোলারটার চিপটা কোনটা, এন্ড আপনারা এটা হয়তো জানেন না, বাট ওই চিপটা কিন্তু আলাদা বিক্রি হয়। এন্ড অনেকেই আছে যারা হচ্ছে আরডুইনো বোর্ডটা ইউজ করে না, তারা ম্যানুয়ালি হচ্ছে পুরো জিনিসটা নিজেরা একটা ভেরো বোর্ডে বা আহ, ওই যে প্রোটোটাইপ বোর্ড যেগুলো আছে ওগুলোতে ব্রেডবোর্ডে বসায় নিজেরা সার্কিট আলাদা ক্রিয়েট করে। জি স্যার, এটা জানি স্যার, নিজেরা পিসিবি ডিজাইন করে স্যার এই কন্ট্রোলারটা ব্যবহার হ্যাঁ, করা যায়। হ্যাঁ। তো আপনারা কেউ লিনাক্স ইউজ করছেন? স্যার আমাদের ক্লাসে জি কয়েকজন স্যার। ইউজ করে স্যার। স্যার আমি ইউজ করি। স্যার আমাদের রিসার্চের কাজের জন্য স্যার লিনাক্স ইউজ করা লাগে। আমাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করি ওইটার লাগে স্যার। কি সফটওয়্যারের জন্য লিনাক্স ইউজ করেন? স্যার স্যার স্কেপ ওয়ান কোয়ান্টাম ডির জন্য, এক্সপ্রেস। স্যার কোয়ান্টাম এক্সপ্রেসো, তারপরে আছে ক্যাস্টেপ, এগুলোর জন্য স্যার। লিনাক্সের কোন ডিস্ট্রিবিউশন ইউজ করেন? স্যার লিনাক্স উবুন্টু। স্যার উবুন্টু। আচ্ছা, উবুন্টু ইউজ করেন। লিনাক্সের ব্যাপারটা হচ্ছে লিনাক্স কিন্তু খুবই কাস্টমাইজেবল। উইন্ডোজে আমাদের অনেকগুলাই মানে অনেক কিছু আমরা নিজেরা করতে পারবো না বা হাত দিতে পারবো না অনেক কিছুতে। উইন্ডোজ যেটা আমাদের জন্য সাজায় গুছিয়ে রাখছে, বাট লিনাক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু যা ইচ্ছা তা করতে পারেন লিনাক্সে। লিনাক্স কোথাও আপনার আটকাবে না। আর এইটা ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা যারা গাড়ি ড্রাইভ করতে পারেন, ধরে ম্যানুয়াল গিয়ারে গাড়ি চালানোর মতো। যে কাজটা কঠিন, বাট একবার যখন শিখে যান তখন আসলে এটা অনেক এনজয়েবল আর অনেক লাভ হবে। আর যদি আপনার ইন ফিউচার কোডিং রিলেটেড কাজও করেন, ওখানেও মানুষ আসলে লিনাক্সটাই প্রেফার করে। আর লিনাক্সকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওই আলাদা বোর্ডে যে আমরা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার চিপগুলো বসায় কাজ করি ওইটা বুঝাইতে, যে আমাদের যখন বেশি ফাংশনালিটি দরকার, আমরা যখন জিনিসটা বুঝে যাব মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিভাবে কাজ করে বা এটার থেকে আমার ম্যাক্সিমাম 100% এফিসিয়েন্সি দরকার, যেখানে হয়তো আরডুইনো বোর্ড আপনাকে 70 বা 80% এফিসিয়েন্সি দিবে আর আপনার অনেক ঝামেলা কমায় দিবে। কিন্তু আপনি ঝামেলা করে হলো যদি 100% দরকার হয়, সেসব ক্ষেত্রে হচ্ছে আপনি আলাদা বোর্ড ইউজ করবেন এবং লাইক লিনাক্সের মতো নিজেরা কাস্টমাইজ করে চলবেন। এটা খুবই ভালো যে আপনারা এখনই লিনাক্স শিখে যাচ্ছেন, কারণ ট্রিপল এর পোলাপান ইউজুয়ালি এইসব জিনিস শিখতে চায় না, এগুলো থেকে একটু দূরে থাকতে চায়। এনিওয়ে, সো আমরা মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলতেছিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা এই কোর্সে কি কি জিনিস আশা করতে পারেন। প্রথমত হচ্ছে আমরা মাইক্রো প্রসেসরের ফান্ডামেন্টাল ডিজাইন, তারপর হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার যেটা সেটা নিয়ে কথা বলবো, যেটা মানে মাইক্রো প্রসেসরের ডিজাইন কিভাবে করে। এরপর আমরা একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যাব। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নাম শুনছেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার? নো স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো প্রকারভেদ আছে। এক্কেবারে প্রিমিটিভ যেটা সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে ওটাকে। মানে একদম বেসিক, এটা হচ্ছে হেক্সাডেসিমাল বা ওরকম একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, নাম্বার সিস্টেমে লিখতে হবে। ওইটা হচ্ছে ওইটা এটা এখন আর ইউজ হয় না, এটা কেউ ইউজ করে না। তো এরপরে হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে আপনি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা ইউজ করি লাইক সি অর পাইথন, এই জিনিসগুলো হচ্ছে হাই লেভেল, আর এর মাঝখানে হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থাকে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যখন সি বা পাইথন ইউজ করি তখন কিন্তু আমরা সাথে একটা কি ইউজ করি, ইন্টারপ্রেটার অথবা
আপনি সি কিসে চালান? কোড ব্লকসে আর স্যার ভিজুয়াল স্টুডিও কোডে করছিলাম। কোড ব্লকস জিনিসটা কি? কোড ব্লকসটা স্যার ওই যে একটা কম্পাইলার। কম্পাইলার। তো জি স্যার। কম্পাইলার মানে কি? কম্পাইলারের কাজ কি? স্যার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো স্যার মানে মেশিনারি কনভার্ট করে আর কি দেয় আর কি স্যার মানে আমাদের বুঝাতে। মানে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় কনভার্ট করা, মানে একটা কোড মেশিনের লিখবো ভাষাটা কি? ওইটাকে মেশিনের ভাষায়, মানে ওইটা তো স্যার বাইনারি, 0 1, মেশিন তো শুধু 0 1 বাইনারি বুঝে। হ্যাঁ, কম্পাইলার কাজ হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ মানে মেশিন ট্রান্সলেট করা, ওই কাজটা হচ্ছে আপনার কম্পাইলার করবে। এখন হচ্ছে এখানে অনেকগুলো স্টেপ আছে। কম্পাইলার সরাসরি যে আপনার সি থেকে বাইনারি বানায় দেয় ব্যাপারটা সবসময় তা হয় না। তো এখানে হচ্ছে আপনি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা আপনার এই ট্রান্সলেশনটা অনেক বেশি ফাস্ট। কারণ এটা মেশিন ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওই দিক দিয়ে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটু কমপ্লিকেটেড আর কঠিন শেখার জন্য ফার্স্টে। কারণ এখানে আপনি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখতে যান আপনার প্রায় 20-25 লাইনের মতো চলে যায়। মানে এটা এতই ভেজাইলা জিনিস আর কি। যখন আপনি মানে কোড আমরা লেখা শিখবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যখন দেখবেন তখন বোঝা যাবে। বাট এই জিনিসটা শেখা জরুরি। এরপরেও হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রসেসর নিয়ে কথা বলবো। যেমন আমরা এই কোর্সের জন্য মেইনলি ফোকাস করব হচ্ছে 8086 আর্কিটেকচারের উপর। অ্যান্ড এটার জন্য আপনার মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং ডগলাস ভি হলের একটা বই আছে। বইয়ের নামটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বইয়ের নাম। এই বইটা কালেক্ট করবেন। আরো একটা বই আছে, ওইটা আমি একটু পরে বলবো, নেক্সট ক্লাসে বলবো। ওই বইটাও লাগবে। আর হয়তো ডিজিটাল লজিক কোর্স থেকে হয়তো মরিস মানোর বইটা আপনাদের অলরেডি আছে আমি আশা করতেছি। স্যার এটা মরিস আপনার বিনোর বইটা আছে। কম্পিউটার ডিজাইন। ওই জিনিসটা লাগবে হচ্ছে, কিছু বেসিক জিনিস আগে আমাদের ক্লিয়ার করা লাগবে ওইটা জানার জন্য। সো আমরা প্রসেসরের আর্কিটেকচার বা এই 8086 থেকে আমরা পরে হচ্ছে মানে মডার্ন প্রসেসর যেগুলো i3 i5 ওগুলাতেও যাব। লেটেস্ট কিন্তু i9ও আসছে। তো ওগুলা আমরা পরে আরো দেখবো যে এটার সাথে মানে আগের প্রসেসর একটা যদি বুঝেন তাহলে পরের গুলা বুঝবেন যে কিভাবে কাজ করতেছে। এরপরে হচ্ছে আমরা সিরিয়াল কমিউনিকেশন নিয়ে দেখবো। তারপরে আমরা এই কোর্সে আমাদের আবার মাইক্রো কন্ট্রোলারেও যেতে হবে। তো মাইক্রো কন্ট্রোলার পার্ট যখন আসবে তখন হচ্ছে আমি বলে দেবো যে ওটার জন্য কোন বই ফলো করবেন। তো এটা ধরে রাখতে পারেন যে মাইক্রো কন্ট্রোলারটা আমরা দেখবো হচ্ছে 805152 এইরকম। এটা হচ্ছে আমাদের কারিকুলামের মাইক্রো কন্ট্রোলার, বাট এটার সাথে সাথে হচ্ছে আমরা আরডুইনোর যে মাইক্রো কন্ট্রোলার সেটাও দেখবো। সাথে হচ্ছে আমরা চাইলে এআরএম বা এনভিডিআরও কিছু মাইক্রো কন্ট্রোলার আছে, ওই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। আপনার মানে মডার্ন সিস্টেম যদি যখন বানাতে যাবেন পরে, ওখানে আসলে 805152 অথবা আরডুইনোরও যুগ মোটামুটি চলে গেছে। তো এইটা গেল। এরপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আজকে একটু কথা বলি, সেটা হচ্ছে যেটা আমরা লাস্ট ক্লাসে একটু কথা উঠছিল যে কম্পিউটার আর্কিটেকচার বলতে আপনারা কি বুঝেন? এমনিতে আর্কিটেকচার বলতে কি বুঝেন? কম্পিউটারটা মনে করেন নাই? স্যার এমনিতে আর্কিটেকচার মানে তো বুঝি স্যার, মানে কোনো একটা ডিজাইন তৈরি করার আগে মানে
মানে ইমপ্লিমেন্ট করার আগে একটা খাতা কলমে ডিজাইন করা আর কি স্যার, এরকম কিছু হুম আর কি হুম। আর্কিটেকচার। তো এটা হচ্ছে একটা খাতা কলমে ডিজাইন অনলি না, এটা আপনার আর্কিটেক্টদের সাথে যদি কথা বলেন কখনো বা তাদের আশেপাশে থাকেন তখন দেখবেন তারা কিন্তু প্রতিটা রুমের ডিজাইন করে। ফার্স্টে বিল্ডিং এর একটা ডিজাইন করে, তারপর প্রতিটা রুমের ডিজাইন করে, তারপর হচ্ছে প্রতিটা অ্যাপ্লায়েন্সও কোথায় কি বসবে না বসবে সবকিছুর ওখানে হচ্ছে আমাদের একটু কাজ থাকে। আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করি বা কোথায় কোন ইয়াতে যাবে, যেটা আপনার অটোকেটের কথা একজন বলছিলেন, ওই জায়গাটায় মোটামুটি সবকিছুই ওই জায়গায় এসে পড়ে বিল্ডিং এর, মানে নারী নক্ষত্র সবকিছু। তো এই জিনিসটা হচ্ছে আপনার আগে হ্যাঁ হাতে কলমে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আপনি বিল্ডিং যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা এসে ওটা ওই ডিজাইন অনুযায়ী কাজ করবে। তো এই জিনিসটা যদি আমরা কম্পিউটারে চিন্তা করি, তো কম্পিউটারের আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লক কোনটা? প্রসেসর স্যার, প্রসেসর। প্রসেসর তো আপনি আলাদা করে ইয়ে করতে পারবেন না, প্রসেসরটা থাকে কিসে? মাদারবোর্ডে স্যার। মাদারবোর্ডে। মাদারবোর্ড হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ধরতে পারেন। তো মাদারবোর্ডে তো অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, তাই না? একটা মাদারবোর্ড যদি আপনি তাকান, এখন যদি নিজের পিসির দিকে তাকান তাহলে দেখবেন কিন্তু অনেক কিছু আছে ওখানে। তো আমি যদি কয়েকটা ব্লকে ভাগ করি, যেমন একটা ইনপুট আউটপুট ব্লক থাকে। ইনপুট আউটপুট ব্লকটা কিরকম? আপনার ইনপুট ডিভাইস কোনগুলা? মাউস, কিবোর্ড। মাউস, কিবোর্ড, এস, মাইক্রোফোন, জয়স্টিক, স্ক্যানার। স্ক্যানার, হ্যাঁ। এই সবই হচ্ছে গিয়ে আমার ইনপুট আউটপুট ডিভাইস। এবং এই ইনপুট আউটপুট কন্ট্রোলের জন্য মাইক্রোপ্রসেসরে কিন্তু স্পেসিফিক জায়গা আছে। তারপরে হচ্ছে আপনার মেমোরি। তো মেমোরি কি ধরনের থাকতে পারে? র্যাম থাকতে পারে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, SSD। রম, এসএসডি, এইচডিডি। আরেকটা হয়তো জানেন না, বাট এই কোর্সে আমরা পরে দিয়ে শিখবো এটা। এটা কত ছুটে গেল আমাকে পরে মনে করাবেন। ক্যাশ মেমোরি স্যার। ক্যাশ খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার পিসির জন্য। তো অনেক ধরনের মেমোরি থাকে। আবার আরেকটা থাকে হচ্ছে আমার পাওয়ার সিস্টেমের একটা মডিউল থাকবে, যেখানে হচ্ছে আপনার একটা এসএমপিএস থাকে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেখানে হচ্ছে আপনার ডিসি ডিসি কনভার্টার থাকে। ওখানে হচ্ছে ওরা মানে পিসির যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ভোল্টেজ ক্রিয়েট করা হয়, বা মানে আপনার কি কনভার্ট করা হয় ওখানে। আর হচ্ছে এটার সাথে সাথে আপনার যেটা প্রসেসিং ইউনিট যেগুলা, এটা মাইক্রো প্রসেসর তো থাকবেই, সাথে হচ্ছে আরেকটা কি থাকতে পারে প্রসেসিং ইউনিট? সিপিইউ। জিপিইউ থাকতে পারে। তো জিপিইউ এটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হইলেও এটা কিন্তু এখন আপনার অনেক অ্যাপ্লিকেশন আছে। আই থিঙ্ক আপনাদের কোয়ান্টাম সফটওয়্যার গুলো জিপিইউ ইউজ করার কথা। তো জিপিইউ এখন এটা আর গ্রাফিক্স বা গেমিং এর কাজে না, এটা আসলে মানে আপনার ডিপ লার্নিং থেকে শুরু করে অনেক যে জিনিসগুলায় মানে ক্যালকুলেশন আছে সবগুলা হচ্ছে প্রসেসরের সাথে সাথে জিপিইউ বুস্টার হিসেবে বা জিপিইউ তে রান করা হয় এমন প্রোগ্রামও আছে। তো হচ্ছে এখান থেকে আমাদের আসলে আর্কিটেকচারের কনসেপ্টটা বিগিন হচ্ছে, যে আমার মাদারবোর্ডটা কিন্তু একটা আপনি একটা শহরের মতো চিন্তা করতে পারেন অথবা একটা বিল্ডিং এর মতো চিন্তা করতে পারেন। একটা বিল্ডিং এ যেমন সাবস্টেশন থাকে, তারপরে হচ্ছে আপনার এই যে ইলেকট্রিক সিস্টেম থাকে, পানির সিস্টেম থাকে, যেরকম অনেকগুলো সিস্টেম অনেকগুলা পাইপ থাকে এখানে, এই ভালভ থাকে, ইনপুট আউটপুট অনেক কিছু থাকে, যে এই জিনিসগুলো আপনার হচ্ছে এখানে মাদারবোর্ডের জন্য চিন্তা করতে হবে। এবং এই যে আমি জিনিসটা সাজাবো, কোথায় কিভাবে সাজাবো, আমার কোনটার সাইজ কতটুকু হবে, কোনটা হিটিং কতটুকু, এই যে এই কনসেপ্ট গুলা এই জিনিসগুলো যে আমরা চিন্তা করব এগুলো হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের আন্ডারে পড়ে। এখন এই কম্পিউটার আর্কিটেকচার কিন্তু জাস্ট এই যে আপনি মাদারবোর্ড ডিজাইনে সীমাবদ্ধ না,
এই জিনিসটা আরো কোথায় ইম্পর্টেন্ট, আপনি মনে করেন একটা আইওটি ডিভাইস আপনাকে ডিজাইন করতে বলছে, তো ওই ডিভাইস হচ্ছে আপনার একটা গেটওয়ে হতে বানানো লাগবে অথবা একটা সার্কিট ডিজাইন করা লাগবে যেখানে আপনার এটার সাথে অনেকগুলো সেন্সর থাকবে, সেন্সর এরিয়া থাকবে বা ইনপুট আউটপুট টার্মিনাল থাকবে, এখানে পাওয়ার কতটুকু যাবে কি যাবে না যাবে, এন্ড এটা কতটুকু মেমোরি লাগবে আপনার এই জিনিসটা কোনো ল্যাগ ছাড়া চালাইতে অথবা যাতে কোনো বটলনেক না হয়, এই জিনিসগুলো কিন্তু আপনার যখন সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করবেন তখন কিন্তু আপনার এই কনসিডারেশন গুলো নেওয়া লাগবে। এন্ড এই জিনিসগুলো আপনি যত এক্সপার্ট থাকবেন, যত আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স থাকবে, আপনি যত এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করতে পারবেন, এন্ড যত এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইন করতে পারবেন তত আপনি খরচ কমাবেন এবং সবাই আপনার সাথে কাজ করতে চাবে। আচ্ছা, তো আমরা এখন কম্পিউটার আর্কিটেকচারটা মানে বেসিক কোথায় বা কেন আমাদের শেখা জরুরি, কোন জায়গায় আর্কিটেক্ট হিসেবে আপনার কাজ করা লাগতেছে, ওইটা হয়তো আমরা মোটামুটি বোঝা স্টার্ট করে দিছি। এখন মাইক্রোপ্রসেসরের আরেকটা নাম কি? এটা আমরা আরেকটু এভাবে লিখতাম, মিউ মাইক মিউ পি হচ্ছে মাইক্রোপ্রসেসর, মিউ সি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার, ধরে নেন সংক্ষেপে আমি এভাবে লিখতেছি। মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলারের আরেকটা নাম কি? চিপ না? বলো না এই ফোনের চিপসেট কি বা আপনার পিসির চিপ কোনটা, এই ধরনের কথা তো শোনার কথা আপনাদের। স্যার পিসির চিপসেট স্যার H410 10 জেনারেশনের জন্য। আর স্যার মোবাইলের চিপ হচ্ছে ইউনিসক টাইগার T606, একটা চাইনিজ মাদারবোর্ড প্লাস প্রসেসর র্যাম সহ কম্বাইন্ড বোর্ড। হ্যাঁ, কিন্তু এটার তো অনেক ভেরিয়েশন আছে। জি স্যার। চিপ বলতে আমরা যেটা বুঝতেছি যে এটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার, বা আপনি যেটা বলতেছেন যে এটা একটা বোর্ডের জন্য হইতে পারে, তো এটা জাস্ট একটা জার্গন বা স্ল্যাং বলতে পারেন আর কি, যে মানুষ চিপ বলতে বোঝে। যেমন স্ন্যাপড্রাগনও কিন্তু একটা চিপ, 845 855 এই জিনিসগুলোকেও আপনি, স্ন্যাপড্রাগন আছে স্যার, মিডিয়াটেক আছে স্যার চিপ। হ্যাঁ অনেক অনেক চিপই আছে। তো এই চিপগুলো কি দিয়ে বানায়? সিলিকন দিয়ে স্যার। সিলিকন দিয়ে। সিলিকন কই পাওয়া যায়? বালি স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো বালি থেকে হচ্ছে আমরা সিলিকন পাই, ওইটা দিয়ে আমরা চিপ বা মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার বানাই। এখন সবচেয়ে বেশি সিলিকন, পিওর সিলিকন কই পাওয়া যায়? চিপ ইন্ডাস্ট্রি কারা দখল করে রাখছে? তাইওয়ান স্যার, তাইওয়ান। তাইওয়ান। এর নেক্সট কম্পিটিটর কে? হাঙ্গরি কে? স্যার। হাঙ্গরি নাকি চায়না স্যার? চায়না। চায়না হচ্ছে খুব দ্রুত এই জিনিসটা নিতে চাচ্ছে। তো আপনারা কি ভিএলএসআই জাতীয় কোনো কোর্স করছেন? না স্যার। চিপ ফ্যাব্রিকেশন কিভাবে করে এটা না স্যার, জানেন? এরকম কোনো কোর্স করি নাই স্যার আমরা এখানে। আচ্ছা, তো এটা আমরা আপনারা যখন পর করবেন তখন দেখবেন যে ওখানে একটা সিলিকন ওয়েফারের মতো নেয়, নেওয়ার পর হচ্ছে ওটা সিলিকন ডাইঅক্সাইড প্রলেপ দেওয়ার পরে অনেকগুলো মানে ফটোলিথোগ্রাফি প্লাস আরো কিছু প্রসেস পার হওয়ার পরে ওই জিনিসটা ঘষা মাজা করে একটা চিপ ফ্যাব্রিকেট করা হয়। চিপ ফ্যাব্রিকেশন আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নাই কোর্সের জন্য, বাট এটা জেনে রাখা ভালো যে এটা আপনার একটা সিলিকন ওয়েফার লাগবে, আর এখানে অনেকগুলো প্রসেস দিয়ে যাবে এটা, তারপরে হচ্ছে সিলিকন ওয়েফার থেকে এটা আপনি একটা চিপ তৈরি করতে পারবেন। তো এখানে এচিং থেকে শুরু করে লিথোগ্রাফি অনেকগুলা কাজ আছে, যখন করবেন এটা তখন জানবেন, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, কিছু আমাকে মাইক্রোপ্রসেসর কোম্পানির নাম বলেন যারা কারেন্টলি মাইক্রোপ্রসেসর ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। স্যার ইন্টেল, এএমডি, এএমডি। ইন্টেল। আগে ইন্টেল, স্যার ফক্সকন বানাইতো। এএমডি, ইন্টেল এএমডি, আরটা কি যে বললেন কে যেন? স্যার ফক্সকন ছিল স্যার আগে, বর্তমানে হ্যাঁ হয়তো এখন অ্যাভেলেবল নাই। না ওদের। এনভিডিয়া। স্যার এমডি, স্যার এমডি মেইনলি দিয়ে বানায় গ্রাফিক্স স্যার, কার্ড বানায়, জিপিইউ জিপিইউ। এর জন্য স্যার। এনভিডিয়া এখন সব সব দিকে আসতেছে, আপনারা একটু খেয়াল করেন, এনভিডিয়া সবই দখল করবে। তারপর কোয়ালকমের আছে,
অ্যাপেলের আছে বায়োনিক চিপ। জি স্যার, বায়োনিক চিপ স্যার। তো এইসব কোম্পানি হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের যে রেসটা ওই রেসটাই লিড করতেছে। এন্ড এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আপনাদের জন্য ওপেন যদি আপনারা মনে করেন হার্ডওয়্যার ডিজাইনে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সড এবং থিওরিটিক্যাল ভালো নলেজ থাকে, আপনারা বাইরে গিয়ে কিন্তু এসব কোম্পানিতে জয়েন করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে অনেকেই ইন্টেল, এএমডি, এনভিডিয়া এসব জায়গায় কোয়ালকমে চাকরি করে, অ্যাপেলও করে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এটা আমাদের জন্য ইম্পসিবল কিছু না। যদি আমরা এই জিনিসগুলো ভালো মতো বুঝি তাহলে আমরা অবশ্যই পারবো। বুঝা গেছে? জি স্যার। স্বপ্ন সবসময় বড় থাকতে হবে, আপনি স্বপ্ন ছোট রাখবেন না। তো অ্যাপেলের লেটেস্ট যে চিপটা, ওই চিপটার নাম কি? M3 স্যার। হ্যাঁ, M3 হচ্ছে লেটেস্ট। অ্যাপেলের M3 আপনার যে কারেন্ট যে কোনো আমরা যেসব চিপ ইউজ করি এগুলোর থেকে অনেক বেশি ফাস্ট। আমাদের এখানে নলেজটা একটু এখানে এসে একটু মানে কি বলবো ন্যারো হয়ে যায়। যেমন আমি যখন ফার্স্ট ডিপ লার্নিং এ কাজ করতাম তখন আমার প্রসেসর ছিল কোর i5 11 জেনারেশন। তো এটা যখন কিনছি তখন বেশ ভালোই ছিল 21-22 দিকে। তো এখানে যখন আমি ডিপ লার্নিং এ কাজ করতাম তখন মনে হতো যে অনেক ভালো জায়গাতেই কাজ করতেছি, আমার জিপিইউ মোটামুটি ভালো দামই ছিল। বাট পরে যেটা দেখলাম যে আপনার যারা মানে এখন যারা ডিপ লার্নিং ইন্ডাস্ট্রি রান করতেছে যেমন ফেসবুক বা ফেসবুকের মেটা কোম্পানি যেটা বা এনভিডিয়া বলেন বা গুগল, মাইক্রোসফট, ওরা যেসব কম্পিউটার ইউজ করে ওগুলায় হচ্ছে 100+ কোর থাকে সিপিইউতে। তো আপনার আমার কাছে অনেক টাকা পয়সা থাকলেও হাইয়েস্ট হচ্ছে আমরা i9 পর্যন্ত যেতে পারবো, এর বেশি আসলে যাওয়ার মতো অবস্থা আমাদের নাই। তো এগুলোর বাইরে এগুলো তো আপনার জেনারেল পারপাস পিসি। আরেক ধরনের পিসি আছে যেটাকে আপনার বলে সার্ভার পিসি। এটার বিল্ড, এটার জিপিইউ, এটার সিপিইউ কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমরা নেক্সট ক্লাসের আগে এটাও একটু দেখে আসবো, এটা নিয়ে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব। তো এটা এক কি কি জিনিস দেখবো, একটা ছিল রাসবেরি পাই, আর একটা হচ্ছে সার্ভার পিসি কি জিনিস সেই জিনিসটা আমরা একটু দেখে আসবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মানে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে ঢোকার আগে আমাদের একটু চিন্তা করা উচিত যে জিনিসটা শুরুটা হয়েছে কোথায়। মানে আমরা যে কোর্সটা করব এই কোর্সের আগে পরে কি আছে, মানে প্রি রিকুইজিট কি, বা এই কোর্স শিখে তারপরে আমরা কোথায় যাব, কিন্তু যদি মাথায় থাকে আমাদের, তাহলে আমাদের যে এখানে যদি এই কোর্সে শুরু করার আগে কোথাও ল্যাকিংস থাকে আমরা কিন্তু ওইটা ধরতে পারবো। যেমন আমি যদি একটা স্ট্যাক ক্রিয়েট করি, আপনাদের কি অ্যালগরিদমের উপর কোনো কোর্স হয়েছে? প্রোগ্রামিং এর অ্যালগরিদমের উপর কি কোনো কোর্স হয়েছে? স্যার অ্যালগোরিদম বলতে আমাদের শুধু ফান্ডামেন্টাল যে সি কোর্সটা আর কি ওইটাই হইছে। ওটার বাইরে কোনো কোর্স হয় নাই? না স্যার, প্রোগ্রামিং আর কোনো কোর্স ল্যাঙ্গুয়েজের আছে? উপরে এরকম হয়নি স্যার। আর কোনো কোর্স নাই। আর কোনো কোর্স নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা একেবারে নিচের থেকে শুরু করি। ফার্স্টে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স থেকে মনে করো সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে আমরা কোথায় আসবো, আমরা আসবো ডিভাইসে, যেখানে হচ্ছে মনে করেন ডায়োড, বিজিটি এই জিনিসগুলো আছে। এরপরে আমরা আসি হচ্ছে অ্যানালগ সার্কিটে। এখানে হচ্ছে আপনি আপনাদের ডিএলডি কোর্সের কথা চিন্তা করতে পারেন এই জায়গাটা থেকে।
বা এটা অ্যাম্পলিফায়ার বা ফিল্টার এই জিনিসগুলো পড়ছেন না? অপ অ্যাম্পের কোর্সে অথবা ইলেকট্রনিক্সের কোর্সে? জি স্যার, ইলেকট্রনিক্স 2 তে ছিল আমাদের। আচ্ছা, তো এখানে হচ্ছে ডিএলডি ফিল্টার এই জিনিসগুলো চিন্তা করবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডিজিটাল সার্কিট। আচ্ছা, এখানে ডিএলডি না, ডিজিটাল সার্কিট হচ্ছে আপনি ডিএলডি চিন্তা করবেন। তো আমরা আশা করতেছি যে এই কোর্সের আগে আপনারা এই জিনিসগুলো পারেন। এরপরে হচ্ছে আপনার এখানে লজিক বিল্ড করতে হবে। তারপর হচ্ছে আপনার কোনো একটা জিনিসের মাইক্রো আর্কিটেকচারে যেতে হবে। তারপর হচ্ছে আমরা আর্কিটেকচারে যাব। এরপর হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমে যাব। তারপর হচ্ছে আমরা সফটওয়্যারে যাব, যে আপনার কোনো একটা প্রোগ্রাম ডিজাইন করা বা কোনো একটা সফটওয়্যার রান করা, তখন হচ্ছে আমরা এখানে যাব। সো আমরা এই কোর্সে পড়বো হচ্ছে এই 3টা জিনিস। ঠিক আছে? ডিজিটাল সার্কিট পর্যন্ত আমরা আশা করতেছি যে আপনারা ডিএলডি কোর্সেই পারেন, শিখে আসছেন। তো আমরা ডিএলডি কোর্সে লজিকও পড়ার কথা, যেমন আপনার অ্যাডার পড়ার কথা, মেমোরি সার্কিটগুলো পড়ার কথা, রেজিস্টার পড়ার কথা। যদি নাও পড়ে থাকেন আমরা এখানে শুরুর দিকে একটু কভার করে যাব। তারপর হচ্ছে আমাদের মাইক্রো আর্কিটেকচারে আমরা মাইক্রো প্রসেসরের ভিতরে ছোটখাটো যে জিনিসগুলো ওগুলো নিয়ে চিন্তা করব। তারপর মাইক্রো আর্কিটেকচার থেকে আর্কিটেকচারে যখন আসবে তখন আমরা আরেকটু ব্রড চিন্তা করবো আর কি। আর অপারেটিং সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো, ওই জিনিসগুলো আমাদের এখনই জানার দরকার নাই। ওগুলো মেইনলি যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স পড়ে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে আর্কিটেকচার পর্যন্ত গিয়ে দেন আমরা এখানে থামবো আর কি, বা অপারেটিং সিস্টেম নিয়ে আমরা চাইলে লাস্টে দিয়ে কথা বলতে পারি। কিন্তু এই যে এই বিল্ডিং ব্লকগুলো, নিচের যে ব্লকগুলো, এই ব্লকগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। কারণ এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলা সাবজেক্টই ম্যাথের মতো, যে আপনারা যদি ট্রিগোনোমেট্রি না পারেন তাহলে কিন্তু ক্যালকুলাস ভালো পারবেন না। আবার যদি ক্যালকুলাস ভালো না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ফুরিয়ার বলেন বা আপনি লাপ্লাস যেটাই বলেন না কেন, সব জায়গায় আটকাবেন। কাজে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলবেন। আচ্ছা, যদি আমরা এখন মানে কম্পিউটার আর্কিটেকচার কি এই জিনিসটার একটা ফর্মাল ডেফিনেশনে আসতে চাই। এটা হচ্ছে মানে এটা এমন একটা জিনিস যেটা আমরা একটা কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। কাজে এটা হবে কম্পিউটার আর্কিটেকচার ইজ এ ডেসক্রিপশন অফ দ্য স্ট্রাকচার অফ এ কম্পিউটার সিস্টেম মেড ফ্রম কম্পোনেন্ট পার্টস। যদি আমরা এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশনের কথা বলি, এই ডেফিনেশন এখন আমার থেকে শুনলেই হবে, পরবর্তীতে আমি এটা আপনাদের স্লাইড আকারে বর্ণনা আকারে দিয়ে দিব। এটা এখন লিখে উল্টে ফেলার কিছু নাই, জাস্ট শুনেন, শুনে বোঝেন। ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে ওইটার যে স্ট্রাকচার, ওই জিনিসটাকে আমরা বলতেছি কম্পিউটার আর্কিটেকচার। এই ডেসক্রিপশনের ভিতর কি কি থাকতে পারে? এই ডেসক্রিপশনের ভিতর থাকতে পারে এই আর্কিটেকচারের ইনস্ট্রাকশন সেট, তারপর এটা মাইক্রো আর্কিটেকচার ডিজাইন, তারপর লজিকের যে ডিজাইনটা এন্ড ইমপ্লিমেন্টেশন। এই জিনিসগুলো হচ্ছে আমার কম্পিউটার আর্কিটেকচারের যে ডেসক্রিপশনটা, ওখানে ওইটার ভিতরে এই জিনিসগুলো থাকবে। যেমন একটা বিল্ডিং আর্কিটেকচার বিল্ডিং ডিজাইন করে তখন যেমন রুমের ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন, কতটুকু হাইট ওয়েট কি হবে না হবে, এই জিনিসগুলো থাকে, ম্যাটেরিয়াল থাকে। আমরা যখন কম্পিউটার বা কোনো একটা এরকম স্মার্ট সিস্টেম ডিজাইন করব, ওখানে কি থাকবে? মাইক্রো আর্কিটেকচার, যেটা মানে এটা মনে করেন যে ছোট ছোট কম্পোনেন্ট কোথায় কোনটা বসবে, কি কি কম্পোনেন্ট আমি নিব, ওটায় কি কি লজিক সিস্টেম আছে, লজিক গুলা কি,
ওই জিনিসগুলো আমাদের থাকতে হবে, আর হচ্ছে ওগুলোর ইমপ্লিমেন্টেশন কিভাবে করব ওই জিনিসটাও এখানে থাকতে হবে। তো আর্কিটেকচারের মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভিতর একটা লিঙ্ক ক্রিয়েট করা। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে একটা লিঙ্ক ক্রিয়েট করা। এন্ড এখানে হচ্ছে আমার অনেকগুলো কনসিডারেশন রাখা লাগবে, যেমন হচ্ছে একটা হতে পারে পাওয়ার কনজাম্পশন, কস্ট, এরিয়া, যে আমার সার্কিটটা কত বড় হবে, আর পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল বলতে আমরা কি বুঝতে পারি, আপনাদের কি মনে হয়? এই জিনিসটাতে কি বুঝছি? স্যার আমরা যে একটা সিস্টেম মানে ডিজাইন করব যেই কাজের জন্য, সেটা আর কি কত ইফেক্টিভলি বা এফিশিয়েন্টের সাথে সেটা করতে পারছে, এটা আর কি মানে ফুলফিল করা গোল। এফিসিয়েন্সিটা আপনি মেজার করবেন কিভাবে? আপনাদের এফিসিয়েন্সি আমরা মেজার করি কিভাবে? আপনি পরীক্ষায় কত ভালো করছেন, আপনার অ্যাটেন্ডেন্স কত, আপনি ক্লাস টেস্টে কত পাইলেন বা অ্যাসাইনমেন্ট দিলেন কিনা, এগুলো কিন্তু আপনার পারফরমেন্স মেজারমেন্টের কিছু মেট্রিক, যেগুলো দিয়ে আমি দেখতেছি আপনি কেমন। তো আপনি আপনি যদি এরকম একটা কম্পিউটার সিস্টেম বা মানে স্মার্ট সিস্টেম ডিজাইন করেন, ওইটা আপনি কি কি মেট্রিক সাথে রাখবেন দেখার জন্য ও পারফরমেন্স মেজার করার জন্য? আপনার আনসার গুলো জানেন, আপনার চিন্তা করলেই বলতে পারবেন। স্যার এটা কত স্পিডে কাজ করতেছে? কত স্যার আমরা যে জিনিসটা ক্রিয়েট করব ওটা স্পিড দিয়ে আমরা দেখতে পারি। কত স্পিডে কাজ করতেছে? Yes, sir. আচ্ছা, স্পিড একটা, হ্যাঁ, মানে এটা কতটুকু ফাস্ট, আর কি কি থাকতে পারে? ওর পাওয়ার রিকোয়ারমেন্ট কতটুকু, ও পাওয়ার কতটুকু খাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কি হতে পারে? স্যার কম্পোনেন্ট গুলা হিট হয়ে যাইতেছে কিনা এটাও তো একটা। এক্স্যাক্টলি, টেম্পারেচার মেজারমেন্ট আপনার দেখতে হবে, কারণ আপনার যদি হিট হয়ে যায় তাহলে আপনার অনেক মূল্যবান সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই মিটিংটা যে কোনো টাইমে কেটে যেতে পারে, কেটে গেলে আমি আরেকটা লিংক দিব, প্যানিক করার কিছু নাই। আচ্ছা, এটা আমরা দেখলাম যে এই ধরনের কয়েকটা মেট্রিক আছে, যে কতটুকু ফাস্ট ও পাওয়ার কতটুকু খাচ্ছে, টেম্পারেচার কতটুকু যাচ্ছে। আরেকটা হচ্ছে এখানে এরিয়াটাও আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আপনি কতটুকু এরিয়া জুড়ে আপনার যে ডিভাইসটা বা যে একটা মেশিন ডিজাইন করতেছেন ওইটার সাইজ কতটুকু হবে। তো কম্পিউটার আর্কিটেকচারে আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের সার্কিট বা আইসি যেটা, এটাকে যত পারি কম্প্যাক্ট করা। কম্প্যাক্ট করা মানে কি? কম ছোট করা জায়গায় স্যার। কম জায়গায় বেশি জিনিস আটানো, এটি। এটা হচ্ছে আমার ওই ছোট্ট পাওয়ার রিকোয়ারমেন্টও কম হইতে হবে, এটা পারফরমেন্স রিকোয়ারমেন্টও বেশি হইতে হবে। মানে এখানে কিন্তু সবকিছুই আপনার ইম্পসিবল একটা রিকোয়ারমেন্ট সবার ভিতর আছে, যে আপনার এরিয়াও ছোট হতে হবে, আবার হচ্ছে গিয়ে আপনার পাওয়ার রিকোয়ারমেন্টও কম, কিন্তু
পারফরমেন্স হাই হতে হবে, এটা হচ্ছে এমন একটা রিকোয়ারমেন্ট, এটা না হলে হবে না। তো এখানে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভিতর কি থাকে? আইসি স্যার, ট্রানজিস্টর। ট্রানজিস্টর থাকে, রাইট। তো কয়টা ট্রানজিস্টর থাকতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? অনেক স্যার। স্যার অসংখ্য। স্যার অসংখ্য অসংখ্য। তো, অসংখ্য তো এটা আমরা ইঞ্জিনিয়ার মানুষ, আমরা তো অসংখ্য বলতে পারি না। আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম না যে ইনফিনিটি বলে কিছু নাই, মানে আমরা বাস্তব জীবনে তো নাই, এমনি কল্পনা তো আছে। তো এখানে কয়েক, মানে এটার রেঞ্জটা হচ্ছে বিলিয়নে, এটা গোনা যায়, এটা মানুষ গুনে গুনেই বসে। এখন আপনাকে যদি আপনি একটা মাইক্রোপ্রসেসর ডিজাইন করতে বলছে, আপনাকে বলছে আপনি এখানে ট্রানজিস্টর বসান, আপনার ট্রানজিস্টর আপনি কয়টা বসাবেন? আপনি বলেন স্যার আমি অসংখ্য বসাবো, এটা হইলো কিছু? তো এখানেও পার্টিকুলার নাম্বার আছে, and এখানে এই নাম্বারটাও একটা জিনিস ইন্ডিকেট করে, এটা আমরা পরে ক্লক স্পিড যখন পড়বো তখন দেখবো। তো আপনারা ধরতে পারেন যে এখানে কয়েক বিলিয়ন, 5 বিলিয়ন, 10 বিলিয়ন এরকম নাম্বার অফ ট্রানজিস্টর থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আজকে ক্লাসের লাস্ট যে জিনিস, সেটা হচ্ছে আপনারা মুরস ল নিয়ে জানেন? মুরস ল জিনিসটা কি? অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু এই লটা জানা খুবই জরুরি। প্রতি দশকে স্যার চিপের আকারটা ছোট হয়ে আসবে স্যার, এটা না স্যার? প্রতি দশকে চিপের আকার ছোট হবে, সাথে আরো কিছু একটা বাড়ার কথা। পারফরমেন্স স্যার বাড়বে স্যার। পারফরমেন্সের ইন্ডিকেটর কি? পারফরমেন্স বললে হবে না, আপনার ইঞ্জিনিয়ার, এখন আপনার পারফরমেন্স বললে হবে না, সাথে কিছু একটা বলতে হবে। এফিসিয়েন্সি। হ্যাঁ, স্যার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিও না। ক্লক স্পিড স্যার। জি, আপনার প্রসেসর যদি আপনি সিস্টেম খুলেন, তাহলে দেখবেন ওখানে কত গিগাহার্টজ লেখা আছে। জি স্যার, লেখা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কি, এটা আমরা পরে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রসেসর সিলেকশনে। এটা হচ্ছে এটা আমরা এই কোর্সে পরে জানবো একটা পর্যায়ে এসে এই জিনিসটা কি। সো মুরস ল অনুযায়ী যেটা হয়েছে যে, এটা মুরস ল বলছে যে প্রতি 10 বছরে এই জিনিসটা একটা নির্দিষ্ট কোণিত পরিমাণ বাড়তে থাকবে, মানে স্পিডটা বাড়বে এবং এরিয়াটা কমবে। ও বলছে এই জিনিসটা, যে আমার যে ট্রানজিস্টর বা মানে যে চিপটা আছে, ওই চিপটা ছোট হতে থাকবে, সাথে সাথে চিপের স্পিডও বাড়তে থাকবে। তো এখন ওর লটা মোটামুটি সত্য ছিল 1985 থেকে 2002-এ। এই ক্লক স্পিড কতটুক বাড়ছে জানেন? অনুমান করতে পারেন? 800 গুণ বাড়ছে। তো 1985 থেকে 2002 কিন্তু খুব বেশি সময় না। এর ভিতর হচ্ছে আমাদের কম্পিউটার টেকনোলজি খুবই খুবই ফাস্ট হয়ে গেছে, and এটা খুবই ড্রাস্টিক্যালি, মানে খুবই চেঞ্জ হয়ে গেছে জিনিসগুলো। কিন্তু মুরস ল আর আগের, মানে মুরস ল যে জিনিসটা, যে প্রেডিকশনটা দিছে, এটা মোটামুটি এখন এসে আটকে গেছে। এখন আর এই জিনিসটা ওভাবে করা যাচ্ছে না, কারণ যত সময় বাড়তেছে, মানে এত এত কম্প্যাক্ট ডিজাইন, হিটিং রিকোয়ারমেন্ট যেটা, ওইটা মেনটেন করে ডিজাইন করা যাচ্ছে না। আপনি যদি কোরাই 7 এর ল্যাপটপ গুলো দেখেন, কোরাই 7 এর ল্যাপটপ গুলো হিটিং প্রবলেম খুবই প্রকট, কারণ হচ্ছে ওইটার, এটা ল্যাপটপের জন্য সুইটেবল সিপিইউ ছিল না, এখনো না। সো এই প্রবলেমটা চলে আসছে। সো আমরা এখন এই জিনিসটা আমাদের জানতে হবে, ক্লাসের জন্য জিনিসটা জানতে হবে, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য জিনিসটা জানতে হবে, আমাদের পরীক্ষার জন্য। মুরস লর একটা প্রেডিকশন আছে। মুরস লর প্রেডিকশন হচ্ছে
একটা চিপে যে নাম্বার অফ ট্রানজিস্টর থাকবে সেম কস্টে দুই ইয়ার পর জিনিসটা ডাবল হয়ে যাবে। তো মূল স্লোটা কি, যে একটা চিপের ভিতর যত এখন আছে 2 বছর পর ওই নাম্বারের ডাবল সংখ্যক ট্রানজিস্টর আমি ওখানে অ্যাড করতে পারবো, এন্ড এখানে কস্ট একই থাকবে। মানে এখন যদি 4 বিলিয়ন থাকে 2 বছর পরে 8 বিলিয়ন থাকবে। এটা ছিল তার আপনার কি বলবো, এটা অ্যাজাম্পশন বা যেটাই বলেন, ও একটা প্রেডিকশন ছিল, এন্ড এই প্রেডিকশন অনেকদিনই খাটছে। এখন হচ্ছে জিনিসটা একটু চেঞ্জ হয়েছে, এই জন্য হচ্ছে আমরা সিপিইউ থেকে মোটামুটি জিপিইউর দিকে চলে আসতেছি হাই পাওয়ার প্রসেসিং এর কাজ করার জন্য, বা অনেকে ফটোনিক্সের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো মূল ফ্লোটা হচ্ছে আপনারা একটু নিজেরা সেলফ স্টাডি করবেন নেক্সট ক্লাসের আগে। আজকে ক্লাসে টপিক এই পর্যন্তই। এখন এর ভিতর যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই, সবাই সব বুঝছি। বুঝলে তো খুবই ভালো। স্যার বলেন। জি বলেন। স্যার কোর i7 কোর i5 তারপর 11 জেনারেশন আমরা যে এভাবে বলি এগুলো দিয়ে স্যার কি বোঝায়? কোর i5, কোর i7, 11th জেনারেশন, কোর i3, 4, 5, 7, 9 এগুলো ওর প্রসেসরের নাম্বার নির্দেশ করে। কয়টা প্রসেসর আছে বা কয়টা কোর আছে এই জিনিসটার একটা ইন্ডিকেটর হচ্ছে এই i5 বা i3 বা i9 যেটা বলেন। এন্ড এখানে জেনারেশন বলতে আমরা বুঝি যে এটা কবে বের হয়েছে। যেমন কোর i5 এর ফার্স্ট জেনারেশন মনে করেন 2000 হয়তো 12-13 দিকে আসছে বা একটু পরে। তো কোর i5 এর 12 বা 13 জেনারেশন আসছে কত বছর। তো প্রতি ইয়ারে হচ্ছে ওরা একটা নতুন ভার্সন বের করে কোন একটা পার্টিকুলার, মনে করেন কোর i5 এ হতো ওটা আই থিঙ্ক 6টা থাকে প্রসেসর। তো 6টা প্রসেসরের ভিতরেই ওরা জিনিসটা আরেকটু কম্প্যাক্ট বা আরেকটু ডেভেলপ করে বা ক্লক স্পিড বাড়ায় আরেকটা ভার্সন বের করে নতুন। তো ওইটাকে হচ্ছে হচ্ছে ওরা ওই জেনারেশনের একটা ইয়াতে, এন্ড এটা আপনার ইয়াতেও আছে, র্যামেও আছে, DDR4 5 এগুলো জেনারেশন। এই জেনারেশন ওয়াইজ কিন্তু স্পিড অনেক বেশি ভ্যারি করে। কাজে একজন যে থার্ড বা ফোর্থ জেনারেশন i5 চালাচ্ছে তার থেকে 11 বা 12 জেনারেশন চালাচ্ছে সে অনেক হাই পারফরমেন্স পায়। বুঝতে পারছেন? বুঝতে পেরেছে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেই। আর সাইফুল ইসলাম কে আছে? নাই। আছি স্যার। স্যার আছেন আপনি? জি স্যার। আপনি তো লাস্ট ক্লাসে ছিলেন না বোধহয়। আচ্ছা, 202 মিম তো আছে দেখলাম। অনন্ত আশরাফুদ্দিন। স্যার আসি প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমি এরপরে জাস্ট রোল বলে যেতেছি। 04 নাই, 05 Yes, স্যার sir. আছি, স্যার 4 আছি। আচ্ছা 4 আছে, Sir, 5 আছে। 5 আছে, 6
7, স্যার 7 আছে 8, স্যার আছি স্যার। আচ্ছা 9, স্যার আছি, ইয়েস স্যার। okay, 10, প্রেজেন্ট প্লিজ। 11, ইয়েস স্যার। 12, 9, 13, 9, 14, 14, 9, 15, Yes, sir. 16, 17, Yes, sir. 18, ইয়েস স্যার। 19, স্যার 16 আছে। আচ্ছা 16 আছেন, 19, 9, 20, প্রেজেন্ট স্যার। 21, ইয়েস স্যার। 22, Yes, sir. 23, 24, ইয়েস স্যার। 25, 26, 27, 28 বোধ নাই, 29, ইয়েস স্যার 27 আছে। 27, 28 নাই, 29, 30, 31, 32, 33, 34 বোধহয় আছেন আমি দেখছি। ইয়েস স্যার। স্যার